অপরাধ হয় তাহলে এই বিভাগের দায়িত্ব হচ্ছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। এই অ্যাটিচিউড যদি দেখাতেন পুলিশের সুপিরিয়র কমান্ড তাহলে বুঝতাম মানুষ ওই বিভাগের উপরে আস্থাটা রাখতে পারছে। কিন্তু যখন সুপিরিয়র কমান্ড যখন বলেন যে এটি ব্যক্তির ইন্ডিভিজুয়াল দায়, তখন কিন্তু সমস্ত বিভাগের উপরে দায়টা বর্তায় যে সে কিছু না কিছু কোনো না কোনো ভাবে যে আইনের রক্ষক হিসাবে আইনের যে সমতার দৃষ্টিতে সবাইকে দেখার যে দৃষ্টিভঙ্গি ওই বিভাগ সেই জায়গাটি হারিয়েছে, এটি কিন্তু স্পষ্ট হয়ে যায়। শফিউল আলম ভাই, আপনার কি অভিমত? যেমন আমি এই বক্তব্যটাতে খুব বেশি সমস্যা দেখছি না যে এটা ব্যক্তির অপরাধ, কারণ আমরা যদি পুলিশ বাহিনীর সদস্যদেরকে দেখি যে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে তো কেউ কেউ ভালো কাজ করছেন, কেউ কেউ এই ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িত। দু চারজনের জন্য তার জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী না করে বরং যে জায়গাটা আমি জোর দিতে চাই, যেটা বলেছে যে যদি দেখা যায় যে হ্যাঁ এসআই মাসুদ যে কাজটি করেছে এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তো পুলিশ বাহিনীর দায়িত্ব নেবে না, ঠিক আছে, বাহিনী হিসেবে দায়িত্ব নেবে না, এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পাশাপাশি তাদেরকে যেটা করতে হবে যে এই যে ফৌজদারি অপরাধের জন্য তাকে তো গ্রেফতার করা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব তো পুলিশ প্রশাসনের আছে। এই জায়গাটায় কিন্তু সে তার দায়িত্ব আছে না ছিল, কিন্তু এখন কোর্ট যখন বলছে এফআইআর হিসাবে ওই অভিযোগটি এফআইআর হিসাবে গ্রহণ করো, তার অর্থ কি? মামলা হিসাবে নেওয়ার অর্থ হচ্ছে কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ হিসাবে যখনই সে নেবে সাথে সাথে তার দায়িত্ব হচ্ছে তাকে অ্যারেস্ট করা। আজকে রাত্রেই আমাদের দেখার দরকার ছিল, আজকে যদি এই মামলাটি আমার আপনার ক্ষেত্রে হতো তাহলে পুলিশ কি করতো? আগে আমাদেরকে অ্যারেস্ট করতো। আজকে কিন্তু এই রাত 12টা বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত এই 12 ঘন্টার ভিতরে কিন্তু আমরা অ্যারেস্ট করার ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার কথাটি শুনি নাই। তার মানে তো কি এই খবরটি না পাওয়ার কারণ আমি একটু শেষ হচ্ছে আস্থানস্থার জায়গাটি আমি আশা করবো যে গ্রেফতার করা হবে, কিন্তু যেই জায়গাটা আমি আসতে চাই যে পুলিশের এই যে কোনো সদস্যের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাম্প্রতিককালে অনেকবারই কিন্তু পুলিশ খবরের শিরোনাম হয়েছে। তো যে জায়গাটায় দেখা দরকার সেটা হলো যে পুলিশের ট্রেনিং ম্যানুয়ালটা আমার মনে হয় যে একটু এক্সপ্লোর করা দরকার। আমি পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানাবো যে তারা যাতে তাদের ট্রেনিং ম্যানুয়ালটা একটু এক্সপ্লোর করে, যে পুলিশ কিভাবে জনতার সাথে আচরণ করবে, কিভাবে ইনভেস্টিগেট করবে, এই জায়গাগুলোতে মনে হয় একটু রিভিউ করে বারবার বলা হয়েছে রিফর্ম করে জনতার সঙ্গে না স্পেসিফিক রিকমেন্ডেশনও আমরা বিভিন্ন সময় বলেছি যে পুলিশ কিভাবে ওই নারীর সাথে কিরকম আচরণ করবে, শিশুর সঙ্গে কি ধরনের আচরণ করবে, হ্যাঁ, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে আচরণ করবে, এই আচরণগুলো পুলিশকে ওই যেটা উনি বললেন ট্রেনিং মডিউলে রাখা উচিত। ট্রেনিং মডিউলে কিন্তু মানব হিউম্যান রাইটস কিন্তু পড়ানো হয় ওনাদের একেবারে চর্চাটা। আমার মনে হয় যে পড়ানো হলে যে মাঝে মাঝে এটাকে রিভিউ করা। শোনো যে এই জায়গায় আরো একটা বড় সমস্যা আমি যেটা দেখি, এখানে পুলিশ রিক্রুটমেন্টে আরম্ভ করে পুলিশের যে কমান্ডিং, এখানে যদি পলিটিক্যাল ইউটিলাইজেশন হয় আপনি এখান থেকে বের হতে পারবেন না। আপনি আপনার সুপিরিয়রের কমান্ড শুনবেন না পলিটিক্যাল লিডারের কমান্ড শুনবেন, সেই জিনিসটা আপনার যে কারণে সেই প্রবলেম কি পুলিশের ভিতরে আছে? অবশ্যই অবশ্যই গুরুতর প্রকার না কেন আমি যদি মনে করি না, আমি কমান্ডের ক্ষেত্রে পুলিশের খুব প্রবলেম আছে বলে মনে হয় না। ইমিউনিটির পাওয়ার একটা প্রবণতা সমগ্র পুলিশ বাহিনীর সদস্যদের ভিতরে তার আচরণ দিয়েই কিন্তু প্রকাশ পায়, যে যাই কিছু করুক না কেন তার একটা ইমিউনিটি পাওয়ার একটা সুযোগ রয়েছে। এই মানসিকতা থেকে যতক্ষণ পর্যন্ত এই বাহিনীর সদস্যদের বের করে না আনা যাবে, যতদিন পর্যন্ত বলা না যাবে যে তুমিও আইনের ঊর্ধ্বে নয়, এই প্রবণতা এই মানসিকতা জন্ম না নেবে, ততদিন কিন্তু এর থেকে আমরা পাবো না। রাজনীতিতে কেন আপনাকে হ্যাঁ এই সেট চেঞ্জ হয়, ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে পুলিশেরও সেট চেঞ্জ হয়। কেন? তখন দেখা যায় যে আমি আমার ঘনিষ্ঠ পুলিশদেরকে নিয়ে আসতেছি। বিএনপির আমলে আপনি জানেন কত অমানবিক সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ ডিপার্টমেন্ট। ঢাকা শহরে কোনো হিন্দু পুলিশ কনস্টেবল পর্যন্ত রাখা হয়নি, অফিসার তো দূরের কথা, হিন্দু মানে আওয়ামী লীগ ধরে নিয়ে তাদেরকে কনস্টেবল পর্যন্ত একটু জেলার হলে তাদেরকে ঢাকা থেকে গোপালগঞ্জের নামই বলি কনস্টেবল অফিসার লেভেলে বুঝলাম, তাতে তো ইন্টারনাল কমান্ডের সমস্যা হয়নি না,
হবে না কেন? আপনি যখন আমি যখন পাওয়ারে আসবো ওনাকে সরিয়ে যখন ওনাকে হাইলাইট করব, আবার উনি যখন পাওয়ারে আসবেন ওনাকে সরিয়ে ওনাকে হাইলাইট করবে, তখন তো অফিসারের কথা শুনবে, প্রধানমন্ত্রী কি অবস্থা পাওয়ারের কথা শুনবে। এটা যেমন বিচারের দিকে হয় না, থেকে নিচ পর্যন্ত। এখন এটা থানার ওসি লেভেল পর্যন্ত তো এসেছে, ওসির পোস্টিং তো আপনার ওইভাবে হচ্ছে। তো যে কারণে আপনার এই যে এই সমস্যাগুলো হচ্ছে, যে আমার একটা যেখানে প্রস্তাব ছিল এই জায়গায়, পুলিশকে রাজনীতি মুক্ত করতে চাইলে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করে দাও। একজন পুলিশের বদলি, ট্রান্সফার, পুলিশ হওয়া খুব জরুরি। যদি কমিশন করতে পারে হবে, এটা আমি আশা করি না। কেন করি না? কারণ কি হচ্ছে, সরকার রাজনৈতিক, আর পুলিশ হচ্ছে রাষ্ট্রের শুধু নয়, সরকারেরও তারাই পুলিশ চালাবেন, এটাই স্বাভাবিক। এবং হোম মিনিস্ট্রির আন্ডারেই পুলিশ। আমাদের কিন্তু সেন্ট্রাল পুলিশ এবং আপনার স্বায়ত্তশাসিত এলাকার যে পুলিশ, স্থানীয় সরকার পুলিশ আলাদা নয়, এইটা মাথায় রাখতে না। এই জায়গায় এটা রাজনৈতিক মুক্ত তখনই করা সম্ভব যদি সেন্ট্রাল পুলিশ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় সরকারের আলাদা পুলিশ বাহিনী থাকে। কিন্তু আমরা ভারতেই দেখেন, ভারতের রাজনৈতিক বলতে নয়। না, আমি যেটা বলছি এখানে আপনার পুলিশের প্রমোশন, পোস্টিং, বদলি, এগুলি সমস্ত কিছু যদি আপনার দক্ষতা, মেধা, যোগ্যতা এসব দিয়ে আপনি যদি এটা দিয়ে যদি করেন, আমি যদি জানি আমি ভালো কাজ করলে আমি প্রমোশন পাবো, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ভালো কাজটাই করব। এখন আমি যদি ভালো কাজ না করে আপনার সঙ্গে লাইনঘাট করে অথবা টাকা দিয়ে আমি যদি প্রমোশন পাই, কেন আমি ভালো কাজটা করবো? সেইটাই আমি বলতেছি কঠিন এই জন্যই যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজনৈতিক সরকার এবং এটার পরিচালনার দায়িত্বে রয়েছেন যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিও কিন্তু চালান রাজনৈতিক সরকারি। না, রাজনৈতিক সরকার তো সব জায়গায় আছে, সব জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বাহিনীকে পুলিশ বাহিনী রাষ্ট্রের একটা অর্গান, সেইটাকে আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন কিনা সেটা হলো বক্তব্য। এটা হচ্ছে রাজনীতির সদিচ্ছার প্রশ্ন। যে এই যে পিন্টু ভাই যেটা বললেন যে পুলিশের প্রমোশন, পুলিশের পোস্টিং, রিক্রুটমেন্ট সবগুলো যদি নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে হয়, তাহলে এই প্রবণতাটা কমে আসবে। আমি ওনার সাথে একমত যে যদি ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন আমরা, কিন্তু আদৌ সম্ভব? আমরা একটা আপনার এই যে এটা সম্ভব যদি আমার রাজনীতিবিদরা একমত হন, যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয় তাহলে সম্ভব। রাজনৈতিক সিদ্ধান্ত আপনি ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এন্টি কারাপশন কমিশন করেছেন না? আপনি পুলিশ কমিশন করার কথা বলছেন। একটা আলাদা পুলিশ কমিশনটা গঠন হলে পুলিশের অপরাধ তদন্ত ইত্যাদির জন্য পুলিশ কমিশন, কিন্তু জায়গা থেকে এসব নিয়ে একটা কাজই হয়েছে, কিন্তু কার্যকরিতা এখন আমরা খুঁজে পাই। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং পুলিশকে রিওয়ার্ড পানিশমেন্ট বেসড সিস্টেমের ভিতরে নিয়ে আসা দরকার, যেটা নীতির ভিত্তিতে হবে, সেটা কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা বা দল বিশেষের ইচ্ছা হবে না। এটা বোধহয় হওয়া খুব জরুরি। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, প্রিয় দর্শক, ফিরছি একটু পর। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 7 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবোধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট। শুনছো, এগুলো তো তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আরে এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। অনুসম্ভবত কমায় বলা হচ্ছে আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে ব্যবস্থা করুন। খাবার দিয়েছো না? দেখোনি কেন? একটু ঘুমাচ্ছিলাম আর কি। ঘুমালে কি খিদে লাগে না? নতুন ডান্স ফর্মুলায় প্রস্তুত উচ্চতা সরিষার তেলেও আছে স্বাস্থ্যকর মাত্রার সেরা চ্যালেঞ্জ। এই সাথে জানতে
পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, থাকুন উজ্জ্বল সবসময়। শুধু কেয়ার না করে ব্যবহার করো ফেয়ার লাভলি ফেস ওয়াশ। উজ্জ্বলতা গুড নাইট ফার্স্ট কার জ্বালিয়ে বন্ধ করুন, ফোল্ড করুন, জ্বালিয়ে নিয়ে খুঁজুন। এর টিএসটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো কৃষ্ণে বসে তাড়াতে গুড নাইট ফার্স্ট কার। অধিকাংশ পুরুষের ক্ষেত্রেই ড্যান্ড্রাফ আক্রমণ করে বারবার। নতুন ক্লিয়ার অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষার স্তর। আপনাকে রাখছে ড্যান্ড্রাফ প্রুফ। ক্লিয়ারনেস, ড্যান্ড্রাফ প্রুফ, আর নাথিং টু হাইড। এগুলো তো আমরা যাবো, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ সাথে ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাপিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলে হারিয়ে যাওয়া প্রোটিন, ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। পুরোনো 7 ওয়েস ইন 1, 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। পুরোনো 7 ওয়েস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করিস, চেহারা তো ভালো হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করিস, কিছু তো হয় না। এই নে চেহারার দিকে টেনশন দে। এটা রোদেও কাজ করে আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার এন্ড লাভলি মিল্ক স্যানিটাইজার। ইন্ডিয়া সার বাজারে সিমেন্ট নিয়ে নানামো, সাদা আর কালো, কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাইওয়াশ বা ছাই যত বেশি, সেই সিমেন্ট তত কালো। ও আচ্ছা। বসুন্ধরা সিমেন্টে আয়রন ফ্ল্যাগ থাকায় দেখতে একটু সাদা। সেরা ক্লিংকারের সাথে আয়রন ফ্ল্যাগ থাকায় আছে লোহার শক্তি, তাই তো বিজলি হবে মজবুত ও নিরাপদ। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আদর্শ। তাই সাধারণ সিমেন্টের তুলনায় বসুন্ধরাই ভালো। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাই হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের আরএসএইচ দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। এলো আরএফএল কিং অফার। এখন আরএফএল প্লাস্টিক চেয়ার কিনলেই নিশ্চিত পুরস্কার। প্রতিটি আরএফএল প্লাস্টিক চেয়ারের সাথে একটি মগ ফ্রি, আর প্রতি 6 পিসের সাথে একটি বাকেট ফ্রি। জলদি করুন। শুধু কেয়ার না করে আমরা ভাবি আমাদের উচ্চতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেল সেল করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উচ্চতা। এই হলো বন্ধ করে
এমনিতে তো আমরা জবর, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি ট্যাপিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। ফিনোমিক্স 7 ওয়েলস ইন 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। ফিনোমিক্স 7 ওয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। ফ্রেঞ্চ রোদের সুরভিত ভবনে যত্ন বাছাই করা প্রতিটি রোজে মনের নিয়ে আসে সেরা লাভ পারফিউম। প্রতিদিন সুরভিত আকর্ষণ পাখির জন্য নতুন লাক্স। ইন্ডিয়া সার বাজারে সিমেন্ট নিয়ে নানামো, সাদা আর কালো কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাইয়াস বা ছাইটা তো বেশি, সেই সিমেন্ট কত কালো। ও আচ্ছা, বসুন্ধরা সিমেন্টে আয়রন ফ্ল্যাগ থাকায় দেখতে একটু সাদা। সেরা ক্লিংকারের সাথে আয়রন ফ্ল্যাগ থাকায় আছে লোহার শক্তি। এটা বিল্ডিংয়ের মধ্যে ও নিরাপদ। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও চারের জন্য আদর্শ। তাই সাধারণ সিমেন্টের তুলনায় বসুন্ধরাই ভালো। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেল ও দাগ দূর করে আমাদের ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারে। নতুন পয়েন্ট হোয়াইট ম্যাজিক ক্রিম জেনুইন রাস্তার সমৃদ্ধি, যা ডার্ক সার্কেল ও দাগ দূর করে সম্পর্কে সাহায্য করে। উজ্জ্বলতার ক্ষেত্রে নতুন পয়েন্ট হোয়াইট ম্যাজিক ক্রিম আমাদের মেকার। পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ক্যারেন হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ক্যারেন হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। যেমন স্পটিলেশন, অপরক্ষিত জটিল সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টিতে দেয়, ময়শ্চারাইজেশন, কার্যকরী বাইরে থেকে পূর্ণ। এই হল পরিপূর্ণ বিকাশ। 7 হর্স সুপ্রিম সিমেন্ট, 7 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি মুক্ত বকে সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করবে। শেষের দিকে আমরা শিক্ষকদের আন্দোলন, পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করেছি। একটু যেতে চাই বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে। একটু আমি কাজী আব্দুল হান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাই। কি চলছে জাতীয় পার্টিতে, পলিটিক্যাল পার্টি হিসেবে এবং সংসদের বিরোধী দল? দেখুন, বলা যায় যে এখন অফিসিয়াল বিরোধী দল জাতীয় পার্টি, অর্থাৎ সেই হিসাবে আজকে দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে অন্তত অফিসিয়ালি যদি বলতে হয়। আর অনানুষ্ঠানিকভাবে তার পরিচয় যাই থাক না কেন, এই দলে একদিকে বিরোধী দল হিসাবে সংসদে এই দলটি, আরেকদিকে সরকারের পার্টনার, কারণ এই দলের একাধিক সভাপতি রয়েছেন। তার উপরে এই দলের চেয়ারম্যান নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সবকিছু মিলিয়ে এই দলের আইডেন্টিটি এক কথায় বলাটা বড় মুশকিল। তারপরেও যদি আমরা দেখি দলের আভ্যন্তরীণ বিন্যাসের জায়গাটি, গতকাল যখন আপনার হোসেন মোহাম্মদ এরশাদ তার রানিং মেট নির্বাচন করলেন, নির্ধারণ করলেন, তখনই আমাদের সন্দেহের জায়গাটি কিন্তু, যারা আমরা সংবাদপত্রের সাথে মিডিয়ায় আছি, আমরা তখনই সন্দেহ পোষণ করেছি যে একদিকে বেগম রওশন এরশাদ সংসদের বিরোধী দলীয় নেত্রী, তিনি একভাবে নেতৃত্ব দিচ্ছেন সংসদীয় পার্টির, আবার চেয়ারম্যান তার রানিং মেট বিকল্প নেতৃত্ব তৈরি করলেন। এখানে একটা জটিলতা অবশ্যই দেখা দেবে। আজকে দেখা গেল সেটি বাস্তবে রূপ পেল, অর্থাৎ রওশন এরশাদ আবার নতুন করে কাউন্সিলটা সম্মেলন করলেন এবং সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে গেলেন। এই যে মানে এরশাদ দম্পতির এই টানাপোড়েন,
এটি কিন্তু জাতীয় পার্টির নতুন না, কিন্তু ঠিকই বলেছেন। আমরা বিগত নির্বাচনের পরপরই এই একই অবস্থা। তারও আগে আমি বলি আপনাকে, জাতীয় পার্টি যখন 86-এ হলো, তো তখন ধরেন সামরিক আইন প্রশাসক হিসাবে হলো 90 পর্যন্ত, তো সে ক্ষমতায় আমি 90-র পরে যদি রাজনৈতিক দল হিসাবে কাউন্ট করি 91 থেকে এই ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে জাতীয় পার্টির মধ্যে এটাকে আমি শব্দটা খারাপ তো বলি, কামড়ি নতুন না। কেন 2001-এর পার্লামেন্টের 96-এর পার্লামেন্টও দেখবেন এই আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে আপনার জাতীয় পার্টির একটা অংশ, যখন টোটাল জাতীয় পার্টিটা আপনার আওয়ামী লীগের সঙ্গে ঐক্যমত সরকারে আসলো, যখন এরশাদ বললো যে মন্ত্রিত্ব ছাড়ো, আনোয়ার হোসেন মঞ্জুর ছাড়লেন না, নিজে আলাদা হয়ে 99-এ আবার জাতীয় পার্টি বিএনপির সঙ্গে জোট করলো, 4 দলীয় ঐক্য জোট, এরশাদের নেতৃত্বে কিন্তু জাতীয় পার্টি ছিল। তখন 2001-এর ইলেকশনের আগে এটা আওয়ামী লীগের সঙ্গে থাকবে না বিএনপির সঙ্গে থাকবে, নাজির মঞ্জুর সঙ্গে এটা ভাগ হলো। এর মাঝখানে আবার কাজী জাফর শাহ মর্জন জাতীয় পার্টিকে আবার আলাদা ভাগ করে ফেলেছিলেন, সেটাও আপনার ওই যে জিনাত মোশাররফের সঙ্গে এরশাদ সাহেবের প্রেমকে কেন্দ্র করে ঘটনা। যাই হোক, সেই ইতিহাসে যাচ্ছি না। এই 2001-এ ভাঙচুর হলো। 2009-এ এসে যখন আপনি দেখেন এরশাদ সাহেব ঘোষণা দিল কি, আমি নির্বাচনে যাব না, আবার এদিক দিয়ে রওশন এরশাদ বলতেছে নির্বাচনে যাবেন। এই টানাপোড়েন কিন্তু এই দলটার মধ্যে নতুন না। প্রথমত আমি যা বলি, এরশাদ সাহেবের রাজনৈতিক স্টেবিলিটি নাই, উনি কনসিস্টেন্সি নাই। উনি আজকে এটা বলছেন, কালকে আরেক সিদ্ধান্ত নিচ্ছেন, আজকে বলছেন নির্বাচনে যাব, কালকে বলছেন নির্বাচনে যাব না। এই যে তার রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে আমি যদি 91 থেকে আজকে 25 বছরে উনি একটাও সিদ্ধান্ত ঠিক মতো নিয়ে মানে এটাকে বাস্তবায়ন করতে পারেনি, পর মুহূর্তে তার চেঞ্জ করতে হয়েছে। যে কারণে তার বলতে বাধ্য হচ্ছে যে পৌরসভা নির্বাচনে যে গেল 234টা, যে একজন ক্যান্ডিডেট খুঁজে পান না। হ্যাঁ, এটা কিন্তু রিয়েলিটি জাতীয় পার্টির। একসময় 91-এর মতো সারা দেশে আন্দোলন করে পতনের পরে 35টা আসন পায় যে দল, তারপরে 33টা 96-এ, এরপরে আস্তে আস্তে দেখেন যে জায়গায় আসছে। আমি যা দেখি, যেহেতু রাজনীতিটা তারা ঠিক করতে পারে নাই, হ্যাঁ, আর নীতি আদর্শের কথা আলাদা, এই দলটা আমি একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আগামী 5-10 বছর পর এই দলটার অস্তিত্ব থাকবে না, এরা আওয়ামী লীগ এবং বিএনপিতে বিলীন হয়ে যাবে। লেস এরশাদ এই দলটির অস্তিত্ব আদৌ আছে কিনা এ নিয়ে কিন্তু এখনই প্রশ্ন দেখা দিয়েছে। যেমন আসলেই জাতীয় পার্টি কিন্তু দল হিসেবে সেভাবে দাঁড়ায়নি, বিশেষ করে যে দলগুলো ধরেন এই যে ক্যান্টনমেন্টে জন্ম হয়, রাজনৈতিক আদর্শ বিচ্যুত রাজনৈতিক দল হয়, তাদের এক ধরনের ক্ষমতা কেন্দ্রিক অবস্থান থাকে। জাতীয় পার্টি সেই অবস্থানটি কিন্তু এখানে বেশ প্রতীয়মান। জাতীয় পার্টির মধ্যে স্বামী স্ত্রীতে এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলছে, যে কে জাতীয় পার্টি নিয়ন্ত্রণ করবে, আর এরশাদ করবে না রওশন এরশাদ করবে। এবং জাতীয় পার্টির অন্যান্য সদস্যদের মধ্যে যেটা আমি বলেছি, যে যেহেতু এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে তৈরি, জনগণের সাথে সম্পর্কের চাইতে ক্ষমতার সাথে সম্পর্কটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে জাতীয় পার্টিরও বেশি সংখ্যক সদস্য কিন্তু সরকারের সাথেই থাকতে চান। দেখেন, জাতীয় পার্টি অফিসিয়ালি বিরোধী দল হওয়া সত্ত্বেও, যেটা আনন্দ ভাই উল্লেখ করেছেন, যে এরশাদ নিজে প্রধানমন্ত্রীর দূত, তিনি কিন্তু পদত্যাগ করেননি, আবার তার দল থেকে মন্ত্রীও আছেন। তো একইভাবে বলতে যে দল সে বিরোধী দলে আসো, সরকার মন্ত্রিত্ব ছাড়ো, নিজে রিজাইন করে নিজে তো উনি এক ধরনের সহযোগিতামূলক বিরোধী দলের আচরণ করছেন। তো যার ফলে যে যারা এই সুবিধা কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা করেন, তাদের পক্ষে এই মুহূর্তে সরকারকে ছেড়ে যে আলাদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কর্মসূচি গ্রহণ করবে সেটা সম্ভব না। তো এই টানাপোড়েনটা চলতেই থাকবে, যে যতদিন পর্যন্ত সমাপ্ত না হয়। এর সাথে আমি একটু অ্যাড করি যে রাষ্ট্রপতি থাকাকালীন জেনারেল এরশাদ কিন্তু একটি বিষয়ের প্রবর্তন ঘটিয়েছিলেন, সেটি হচ্ছে গৃহপালিত বিরোধী দল। তিনি নিজে গৃহপালিত বিরোধী দল তৈরি করেছিলেন, এখনো পর্যন্ত তিনি সেই অবস্থানটা থেকে যে সরেননি। এখনকার রাজনৈতিক অবস্থা কিন্তু তারই। অসংখ্য ধন্যবাদ জনাব কাজী আব্দুল হান্নান, জাহিদুল আহসান পিন্টু, অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সচরাচর একটি বিষয় নিয়ে আলাপ করি, কিন্তু আজকে সুযোগ পেয়ে 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম: শিক্ষকদের আন্দোলন, পুলিশের কিছু প্রসঙ্গ এবং জাতীয় পার্টি। আমরা মনে হয় এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে একটা বিষয় যুক্ত আছে, সেটি হচ্ছে যে সবকিছুর ভেতরে কিছু নিয়ম নীতি শৃঙ্খলা ভিত্তিতে চলা উচিত। শৃঙ্খলা, নিয়ম নীতি, ভ্যালুস এগুলোর বাইরে গেলে সবসময় বিশৃঙ্খলা হতে বাধ্য, এবং সেগুলো সমাজে, জাতিতে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে এবং একে অন্যের জন্য বিভ্রান্তিকর, বিপর্যয়কর পরিবেশ পরিস্থিতি তৈরি করে। তাহলে আমাদের বোধহয় প্রত্যেকের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন বিশেষ করে তাদের জন্য এই বিষয়গুলো, রুল বেসড সোসাইটি, ল বেসড সোসাইটি, জাস্টিস বেসড সোসাইটি, যেগুলো কথা আমরা বলে থাকি, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই বিষয়গুলো বোধহয় প্রত্যেক মুহূর্তে চর্চা করা এবং প্রয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে, এটা আমরা মনে করছি। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।
আনন্দের বন্যা বলছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি বিজলিপাড় গ্রামের আদ্র রানী ও রুবিনা বেগমের পরিবারে। তাদের কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। তাদের পরিবারকে চ্যানেল 24 পক্ষ থেকে শুভকামনা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ, বড় হয়ে সে নিশ্চয়ই দেখতে চাইবে না ইয়াবার ছোবলে আক্রান্ত যুব সমাজ। আসুন আমরা সবাই বলি, বড় হয়ে এই শিশু দেখবে মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ। নবজাতকের কাছে এই আমাদের দৃঢ় অঙ্গীকার। এগুলো কি? পাকা চুল, বোকা। এ হলো অভিজ্ঞতা। এই গল্প আর কত? কারো তো করতে চাই চুলের ক্ষতি, চিন্তা নেই। আবার যদি হেয়ার কোড হার্বালটা ব্যবহার করে, এটি আছে মেহেদি, জবা ও আমলকির প্রাকৃতিক গুণ। পাকা চুল করে 100 আলো ও স্বাস্থ্যোজ্জ্বল। পদমর্যাদা বাড়ানোর প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ইঙ্গিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে 5 খুন মামলার আসামি মাহফুজ 7 দিনের রিমান্ডে। আইনের শাসন না থাকায় একের পর এক হত্যাকাণ্ড বলছে নাগরিক সমাজ। ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ ক্রিমিনাল, হাইকোর্টের পর্যবেক্ষণ। অভিযোগ মামলা হিসেবে নেওয়ার নির্দেশ। এবার ভারতে ফেরত পাঠানো হচ্ছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টকে। সাজার মেয়াদ শেষ হওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো খবর।
সপ্তাহব্যাপী কর্মবিরতির পর সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আশ্বস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, দিলেন কর্মসূচি থেকে সরে আসার ইঙ্গিত। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর বিষয়টি সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী। আর শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা জানিয়েছেন, সবার সাথে আলোচনা করে কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আয়োজনটা চা চক্রের, তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আন্দোলনরত শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। গণভবনে বিশিষ্ট নাগরিকদের এই চা চক্রে আমন্ত্রিত শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারাও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রী বসেন শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে শিক্ষকরা তুলে ধরেন তাদের দাবি দেওয়া, আশ্বাস চান সমাধানের।